বাংলাদেশ যখনই একটা ম্যাচ হারে তখন একটা আলোচনা আসলে খুব বেশি চাওয়ার হয়, সেটা হচ্ছে যে জনগণের টাকায় বা জনগণের ট্যাক্সের টাকায় ক্রিকেটাররা বেতন নেন, তাহলে দেশের প্রতি তাদের এত দায়বদ্ধতা নেই কেন, কিংবা আরও অনেক বিষয় নিয়ে আসলে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুটা ম্যাচ হারার পর এখন তো সিরিজ হেরে গেছে, এখন বাংলাদেশের জন্য আসলে হোয়াইট ওয়াশ ঠেকানোর মিশন। এই মিশনের আগে একটা আলোচনা আরও বেশি চাওয়ার হয়েছে, সেটা হচ্ছে যে জনগণের টাকা আসলে বিসিবি চলে, ক্রিকেটাররা চলে, এরকম একটা আলোচনা আসলে আলোচনা তৈরি হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আসলে কি তাই যে বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন তারা কি আসলে জনগণের ট্যাক্সের টাকায় বা করের টাকায় চলেন, কিংবা সরকারি বেতনে চলেন কিনা, এটা নিয়ে আসলে একটা ভ্রান্ত ধারণা মানুষের মাঝে আছে। আপনি ধরুন বাংলাদেশের কেউ একজন সরকারি চাকরিজীবী, আপনি সেনাবাহিনীর কথা বলতে পারেন, পুলিশের কথা বলতে পারেন, একজন শিক্ষকের কথা বলতে পারেন, বা আরও যারা আমলা কিংবা সরকারি অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন তাদের কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে বেতন দেওয়া হয়। আর সেই সরকার আসলে টাকাটা নেয় জনগণের যে প্রতি বছর ট্যাক্স বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে, জনগণের যে টাকাটা তারা নেয় সেখান থেকে কিন্তু তাদের বেতন দেওয়া হয়। কিন্তু ক্রিকেটার যখন আসে, যখন ক্রিকেটের ক্ষেত্র আসে, তখন কি আসলে এই ব্যাপারটা সেম ঘটনা ঘটে কিনা? আমি আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করতে চাই, যারা এই ধারণা আসলে পোষণ করে আসছিলেন অনেক দিন ধরে যে আমার টাকায়, আমার জনগণের টাকায় কিংবা সরকারের টাকায় হয়তো ক্রিকেটাররা এই যে এত আনন্দ ফুর্তি করে চলেন, এত দামি দামি গাড়ি কিনছেন, বাইরের দেশে ঘুরতে যাচ্ছেন, মানে মাসে মাসে 5 থেকে 6 লাখ করে টাকা বেতন নিচ্ছেন, এটা অনেকেই ধারণা করে থাকেন। এরকম একটা ভ্রান্ত ধারণা সবার মাঝে আছে। এই জিনিসটা আসলে পরিষ্কার করতে চাই। আমার বেশ কয়েকজন কলিগকে দেখছিলাম ফেসবুকে লেখালেখি করছিলেন মানুষের এরকম প্রতিক্রিয়ার বিরুদ্ধে আর কি। সেটা নিয়ে আসলে খোলাসা আলোচনা করতে চাই। সবচেয়ে সত্য কথাটা হচ্ছে যে জনগণের কারো টাকা বা সরকারের টাকা আসলে ক্রিকেটাররা চলেন না। কারণ হচ্ছে বিসিবি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর মানে হচ্ছে একটা স্বাধীন প্রতিষ্ঠান। এখানে আসলে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, মানে সরকারের কোনো আসলে তাদের সঙ্গে সরকারের আসলে কোনো সম্পর্কই নেই। তারা একটা নিজস্ব প্রতিষ্ঠান, একক একটা প্রতিষ্ঠান, তারা নিজেরা ইনকাম করেন, সেটা থেকে আপনার তাদের বেতন, তাদের যে খরচ আদি আছে সেই ব্যাপারগুলো আসলে তারা পূরণ করার চেষ্টা করেন। বাংলাদেশের এখন প্রায় 1000 কোটি টাকা আছে এফডিআরে, এবং এই টাকাগুলো আসলে কীভাবে আসে? তাহলে আসলে তখন একটা প্রশ্ন আপনার তৈরি হতে পারে। আপনি প্রশ্ন এমন করতেই পারেন যে যদি জনগণের টাকা না নেয়, সরকার যদি তাদের টাকা না দেয়, বিসিবি যে 1000 কোটি টাকা, 900 কোটি টাকা বলি আমরা, কিংবা 1200 কোটি টাকা বলি, এই টাকাগুলো আসলে বিসিবি কোথায় পায়, কীভাবে বিসিবি আসলে আয় করে, বিসিবির আয়ের ক্ষেত্রগুলো কী, উৎসগুলো কী, এগুলো আপনি প্রশ্ন করতেই পারেন। সেখানে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি বা বলার চেষ্টা করবো যে কোন কোন ক্ষেত্র থেকে বিসিবি আসলে আয় করে থাকেন। বিসিবির আয়ের একটা বড় অংশ হচ্ছে আইসিসির রেভিনিউ। আইসিসি রেভিনিউটা কি? আইসিসি দেখুন প্রতি বছর আইসিসির যে টাকা ইনকাম করে, সেখানে ধরেন টিভি সত্ত্ব আছে, সিরিজের সত্ত্ব আছে, মানে টুর্নামেন্টের সত্ত্ব আছে, বা আনুষঙ্গিক যে সত্ত্বগুলো আছে, তারা এটা বিক্রি করার ফলে বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে তাদের বিজনেস পলিসিতে, সেইটার ফলে যে ইনকামটা করে, সেখান থেকে কিন্তু আইসিসি সদস্য পদ যারা পেয়েছেন সেই সদস্য দেশগুলোকে কিন্তু একটা অংশ দেওয়া হয়। যেখানে আমরা যদি কয়েকদিন আগে ক্রিকইনফো একটা প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে ক্রিকইনফো জানিয়েছে যে আগামী ধরুন এই 2024 থেকে আগামী 27 সাল পর্যন্ত এই চক্রে বিসিবি প্রায় 6.65 এরকম হবে সংখ্যাটা, হয়তো এত শতাংশ টাকা পাবেন, মানে আইসিসির আয়ের। এখন এই সংখ্যাটা আসলে বাংলায় কত? বাংলাদেশ যদি বাংলায় হচ্ছে যে 290 কোটি টাকা, আগামী 4 বছর আইসিসির কাছ থেকে বাংলাদেশ পাবে 290 কোটি টাকা। এটা কিন্তু দেখেন, এটা কিন্তু সরকারের টাকা না, আপনার জনগণের টাকা না। তার মানে হচ্ছে আগামী 4 বছরে বিসিবি 290 কোটি টাকা আইসিসি থেকে আয় করবে, আইসিসি থেকে রেভিনিউ পাবে। আরও কিছু ক্ষেত্র আছে, সেটার দ্বিতীয় একটা ক্ষেত্র হচ্ছে টুর্নামেন্টের রেভিনিউ। টুর্নামেন্টের রেভিনিউটা কি সেটা একটু খোলাসা করি। যেমন বাংলাদেশ ধরুন বিপিএল আয়োজন করে, ডিপিএল আয়োজন করে, বিসিএল, এনসিএল, এই যে টুর্নামেন্টগুলো আয়োজন করে, এই টুর্নামেন্ট আয়োজন করার ফলে এই টুর্নামেন্ট কিন্তু সত্ত্ব বিক্রি হয়। ধরুন বিপিএল যখন হয়, বিপিএলের টিভি রাইটস বিক্রি হয়, টাইটেল স্পন্সর বিক্রি হয়, কিংবা আপনি যে মাঠে যখন খেলা দেখতে যান তখন দেখবেন যে গ্যালারিতে কিছু ফেস্টুন থাকে বা বাইরে ফেস্টুন থাকে। এই যে ফেস্টুন যে লাগানো হয়, এগুলোর জন্য কিন্তু কোনো বিপণী প্রতিষ্ঠান থেকে, মানে এই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু বিসিবিকে টাকা দেওয়া হয়, মানে স্পন্সরশিপ দেওয়া হয়। তারাই কিন্তু আসলে এই প্রতিষ্ঠানের লোগোগুলো ব্যবহার করতে পারে। এখন টুর্নামেন্টের জন্য আমি একটা উদাহরণ দিতে পারি যে এখন যে বিপিএলটা চলছে, তার টিভি সত্ত্ব বিক্রি করা হয়েছে, যেটুকু তথ্য আছে যে
105 কোটি টাকা আগামী 3 বছরের জন্য। তার মানে হচ্ছে বিসিবি প্রতি বছর অন্তত 30 কোটি টাকার উপরে টিভি সত্ত্ব থেকে বিপিএলের শুধু টুর্নামেন্টের জন্য আয় করছে। তাদের টাইটেল স্পন্সরের জন্য 16 কোটি টাকা, তার মানে হচ্ছে বছরে প্রায় 5 কোটি টাকার উপরে আয়োজন করছে। এটা কিন্তু টুর্নামেন্ট। আবার দ্বিপাক্ষিক সিরিজ যখন আপনি আয়োজন করবেন, আপনি যখন দেখবেন যে বাংলাদেশে যখন একটা দ্বিপাক্ষিক সিরিজ হয় তখন কিন্তু প্রত্যেকটা সিরিজের আগে টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়, সিরিজের স্পন্সর কারা হচ্ছেন তাই সেটা ঘোষণা করা হয়। এইগুলো কিন্তু একটা বিসিবির একটা আয়ের উৎস। এই যে টুর্নামেন্ট রেভিনিউর কথা বলছিলাম, এই আয়গুলো আসলে এই টুর্নামেন্ট রেভিনিউর অংশ, যেখান থেকে বিপিএল, ডিপিএল কিংবা এনসিএল, বিসিএল এই টুর্নামেন্টের যে আয়োজন করার ফলে যে টাকাগুলো পায় সেটা একটা আয়ের অংশ। আর একটা জিনিস হচ্ছে টিভি সম্প্রচার সত্ত্ব। এটা বাংলাদেশ যখন খেলে তখন একটা টিভি সম্প্রচার সত্ত্ব বিক্রি করা হয়। বর্তমানে আসলে কত টাকায় বিক্রি করা হয়েছে এই তথ্যটা আসলে আমার কাছে নেই, কিন্তু আমি আপনাকে গত যে টার্মটা ছিল সেই টার্মে একটা তথ্য দিতে পারি যে গত টার্মে ব্যানটেক তারা আসলে বিসিবির সত্ত্ব কিনে নিয়েছিল, যেখানে তারা 2.5 বছরের জন্য 161 কোটি টাকা দিয়েছিল। তার হচ্ছে প্রায় প্রতি বছরে 70 থেকে 80 কোটি টাকা কিন্তু বিসিবি পাচ্ছিল এই যে টিভি সত্ত্ব বিক্রি করে। এটা কিন্তু একটা টিভি মানে বিসিবির আয়ের একটা বড় অংশ। আরও কিছু আছে যেখানে আপনি স্পন্সরশিপের কথা বলতে পারেন। স্পন্সরশিপগুলো কি, আপনি যেমন এই জার্সির, আপনি যখন জার্সি দেখবেন তখন দেখবেন সামনে রবি লেখা থাকে, কখনো দারাজ লেখা থাকে, কখনো গ্রামীণ ফোন, মানে যাই লেখা থাকুক না কেন, এটা একটা প্রতিষ্ঠান যারা কিনা জার্সিতে স্পন্সর করে থাকে, জার্সিতে তাদের টাইটেল নাম দিয়ে রাখে, যার ফলে কিন্তু বিসিবিকে কিন্তু তাদের অনেক বেশি টাকা অনেক টাকা দিতে হয়। আমি এখন যে প্রতিষ্ঠানটি আছে রবি, তারা আগামী 3 বছরের জন্য অর্থাৎ আগামী 27 সাল পর্যন্ত তারা চুক্তি করেছে বিসিবির সঙ্গে। সেই চুক্তিতে তাদেরকে বাংলাদেশের জার্সিতে রবি লেখা দেখানোর জন্য তাদেরকে আসলে 50 কোটি টাকা দিতে হচ্ছে। দেখুন, এই টাকাগুলো কিন্তু আপনার আমার টাকা না, এই টাকাগুলো সরকারের টাকা না। এই টাকাগুলো কিন্তু বিসিবি তাদের জনপ্রিয়তা, ক্রিকেটের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাগুলো কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাদের যে জিনিসগুলো আছে এটা আপনি একটা ধরুন পণ্য হিসেবে ধরতে পারেন, যে আপনি টিভি রাইটস একটা পণ্য, জার্সি স্পন্সরশিপ এটা একটা পণ্য, বা আরও যে ব্যাপারগুলো আছে টিকিট, আপনি টিকিটের কথা বলতে পারেন। এই অংশগুলো থেকে যে টাকাগুলো পায় এগুলো প্রত্যেকটা যদি আপনি পণ্য হিসাব করেন, সেই পণ্যগুলো তারা তাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে, ক্রিকেটের জনপ্রিয়তা কাজে লাগিয়ে সেগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন এবং মোটা অঙ্কের টাকা তারা নেন। এইগুলো হচ্ছে বিসিবির আসলে আয়ের মাধ্যম। আরও একটা আয়ের মাধ্যম আছে, যেটা হচ্ছে যে আমরা বেশ কয়েক বছর ধরে শুনে আসছি যে বিসিবির 900 কোটি টাকা আছে, এখন হয়তো সেটা 1000 কিংবা 1200 কোটি ছাড়িয়ে গেছে। এই যে এই টাকাটা কিন্তু তারা বসিয়ে রাখে না। তারা কিন্তু আসলে ব্যাংক, যে ধরুন বিসিবির একটা রুম আছে সেখানে আপনি টাকাগুলো রেখে দিলেন, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। তারা কিন্তু টাকাগুলো এফডিআর করে বা কোনো একটা ব্যাংকে রেখে দেয়। সেই ব্যাংক থেকে কিন্তু তারা বছর শেষে একটা কিন্তু মুনাফা পায়, সেই মুনাফাও কিন্তু একটা তাদের আয়ের অংশ। এভাবে আসলে বিসিবি প্রতি বছর আমরা যে হিসাব করি, এই বছর মনে হয় 400 থেকে 450 কোটি টাকা আয় করেছে। আসলে টাকাগুলো আয় করেছে কীভাবে, এই হচ্ছে তাদের উৎসগুলো। এই ক্ষেত্রগুলো থেকে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় টাকা আয় করে থাকে, এবং এই যে টাকা আয় করে থাকে এই টাকাগুলো থেকে বিসিবি তাদের ক্রিকেটার যারা আছেন, ক্রিকেটারদের বেতন দেওয়া হয়। এখন এই যে বিসিবিতে এই 500 কোটি টাকা বা 400 কোটি টাকা আয় করে বছরে, এই টাকাগুলো আসলে কীভাবে, মানে কীভাবে বলতে বোঝাচ্ছি যে এই যে ক্রিকেটাররা ক্রিকেট খেলেন, ক্রিকেটের জনপ্রিয়তা তৈরি হচ্ছে, এই জন্যই তো আসলে বিসিবি টাকা আয় করতে পারছে। ক্রিকেটাররা যদি না খেলতেন, ক্রিকেটটা যদি না খেলা হতো, তাহলে কি আসলে বিসিবি এই টাকাটা আয় করতে পারতো? অবশ্যই না। এই যে ক্রিকেটাররা, তাদের কারণে কিন্তু বিসিবি আয় করতে পারছে, এবং এই কারণে কিন্তু এই আয়ের টাকা থেকে বিসিবি ক্রিকেটারদের বেতন দিচ্ছে। যে কর্মকর্তা যারা আছে, গ্রাউন্ডসম্যান যারা আছে, বা যারাই আছে ক্রিকেটের সাথে সম্পৃক্ত বা বিসিবির সাথে সম্পৃক্ত, তাদের সবার কিন্তু বেতন হচ্ছে। অর্থাৎ ব্যাপারটা তাদের ইনকামের টাকা দিয়ে তাদের বেতন হচ্ছে। আপনি দেখবেন অনেক চাকরি প্রতিষ্ঠান আছে যেখানে ধরুন আপনার এমন হয়েছে যে আপনি 10 জন বন্ধু মিলে একটা প্রতিষ্ঠান খুলেছেন। ব্যাপারটা হচ্ছে আপনাদের কারোর কিন্তু নির্দিষ্ট কোনো বেতন নেই। সেখানে আপনি ধরুন বছর শেষে আপনি যদি একটা বড় একটা টাকা ইনকাম করেন, অনেক সময় হয় কি যে 10 জন বন্ধু মিলে যা ইনকাম হবে, 10 টাকা ইনকাম হলে 10 জন ভাগ করে নেব, 20 টাকা ইনকাম হলে 2 টাকা করে 10 জনে ভাগ করে নেবে, এরকম কিন্তু অনেক সময় হয়। বিসিবি ব্যাপারটা এরকম না, কিন্তু বিসিবির সবার একটা নির্দিষ্ট বেতন আছে, একটা কাঠামো আছে। সেই কাঠামোর কারণে কিন্তু চলে, এবং সেখানে কিন্তু আসলে লাভটা তৈরি হয়। বিসিবি আসলে ঠিক এরকমই, যে আপনার একটা নিজস্ব প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্বাধীন একটা প্রতিষ্ঠান। তারা আসলে সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে না, সরকারের কাছ থেকে তারা সহায়তা নিচ্ছে না, এবং জনগণের টাকা দিয়েও আসলে চলছে না। আপনি বলতে পারেন যে জনগণের টাকা তো তাদের আসলে যাচ্ছে, সেটা একটা অন্য পার্সপেক্টিভে যাচ্ছে। সেটা হচ্ছে আপনি ধরুন হয়তো খেলা দেখতে যাচ্ছেন, খেলা দেখার ফলে আপনার 200 টাকা, 500 টাকা বা 1000 টাকা আপনি
টিকিট কিনেছেন, আপনি কিন্তু টিকিটটা কিন্তু আসলে এমনি এমনি কিনেননি। কারণ কি, আপনি খেলা দেখে আনন্দ পাওয়ার জন্য, উপভোগ করার জন্য কিন্তু আপনার নিজের প্রয়োজনে, নিজের তাগিদে কিন্তু আপনি ওই টাকাটা খরচ করেছেন। আপনি কিন্তু টাকাটা আসলে বিসিবিকে ফ্রি দিচ্ছেন না, মাগনা দিচ্ছেন না। তার মানে হচ্ছে আপনি ওই টাকার বিনিময়ে আপনি খেলা দেখছেন 3 ঘন্টা, বিসিবি 3 ঘন্টা বা 5 ঘন্টা বা 10 ঘন্টা মিরপুরে গ্যালারিতে বসে খেলা দেখছেন, এটার জন্য কিন্তু আপনি পয়সা উসুল করে নিচ্ছেন। তার মানে হচ্ছে আপনি কিন্তু টাকাটা ফ্রি দিচ্ছেন না। আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, তার মানে আমি যেটা একদম ক্লিয়ার করে আবার শেষ করব, শেষ করার আগে যেটা বলছি যে বিসিবি আসলে আমাদের টাকায় চলে না, জনগণের টাকায় চলে না, সরকারের টাকাতেও চলে না। বিসিবি তারা নিজেরা ইনকাম করে, ক্রিকেটাররা খেলে সেই জনপ্রিয়তা কাজে লাগে বিভিন্ন, আমি যেগুলো বলার চেষ্টা বললাম যে এই খাতগুলো থেকে বিসিবি টাকা ইনকাম করে, এই টাকা ইনকাম করে এই টাকা দিয়ে বিসিবি সাকিব আল হাসান শান্তদের এই বছর মাসে মাসে এই 5 লাখ 6 লাখ বা 7 লাখ এই টাকা বেতন দেন প্রতি ম্যাচের জন্য, কখনো 2 কোটি, কখনো 2 লাখ 3 লাখ বা 5 লাখ 6 লাখ এরকম ম্যাচ ফি দিয়ে থাকেন। এগুলো আসলে তাদেরই টাকা, তাদের ইনকামের টাকা। এখানে আসলে মানুষের যে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, এটা আসলে ভাঙতে হবে। অবশ্যই বাংলাদেশ যখন খারাপ করবে, অবশ্যই দর্শক হিসেবে তো অবশ্যই খারাপ লাগে, কিন্তু খারাপ লাগার লিমিটেশনটা যেন একটা যেন লিমিট থাকে, সেটা যেন আসলে পার্সোনাল অ্যাটাক না হয়ে যায়। সেখানে আসলে ভুল কোনো তথ্য দিয়ে যেন কাউকে অ্যাটাক না করা হয়, সেটা আসলে মাথায় রাখতে হবে। আজকে বাংলাদেশে খেলা আছে, ভিডিওটা যখন বানাচ্ছি তখন তো অবশ্যই খেলা শুরু হয়নি, যখন ভিডিওটা দেখবেন তখন খেলা শুরু হবে কিনা আমি জানি না আসলে ঠিক কখন আপলোড হবে, এটা হয়তো অফিসে বলতে পারবে। কিন্তু আমরা আসলে চাইবো বাংলাদেশ আজকে হোয়াইট ওয়াশটা অন্ততপক্ষে এরাক, এবং এই আজকে থেকে একটা ভালো যুক্তরাষ্ট্রে গিয়ে আজকে থেকে একটা ভালো একটা শুরু হোক। এরপর বাংলাদেশকে আসলে আবার যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে, ভারতের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে এবং বিশ্বকাপে খেলতে হবে। আজকে যদি ম্যাচটা জিততে পারে, ভালোভাবেই খেলে যদি জিততে পারে, একটা মোমেন্টাম কিন্তু বাংলাদেশ পেয়ে যাবে, এবং এই মোমেন্টামটা যদি পায় সেটা কিন্তু সামনে যত সময় যাবে তত কিন্তু কাজে লাগবে। আমরা সেই প্রত্যাশা করছি বাংলাদেশ হোয়াইট হাউস এড়াবে, ভালো ক্রিকেটটা খেলবে। বাংলাদেশ এই বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, বাংলাদেশের মানুষকে হাসিতে খুশিতে রাখবে এবং ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষের মন জয় করবে। মানুষ আসলে এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসবে, আমরা সেই প্রত্যাশা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ক্রিক ফ্রেঞ্জির পাশেই থাকবেন।